ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে WBCS বটানি অপশনাল BSc বটানি MSc বটানি বা যারা SLST 2025-এর প্রিপারেশান নিচ্ছ সবার জন্যই খুব একটা ইম্পর্টেন্ট টপিক হচ্ছে মাইকোটক্সিন উইথ এমফ্যাসিস অন অ্যাফলাটক্সিন। মাইকোটক্সিন কী জিনিস? কিছু কিছু ফিলামেন্টাস ফাঞ্জাই যেমন অ্যাসপারজিলাস, পেনিসিলিয়াম, ফিউজারিয়াম, এরা কী করে, এরা স্ট্রেসফুল সিচুয়েশানে কিছু সেকেন্ডারি মেটাবোলাইট তৈরি করে। সেই সেকেন্ডারি মেটাবোলাইটগুলো অন্য প্রাণীর ক্ষেত্রে অ্যাজ এ টক্সিক সাবস্টেন্স কিন্তু কাজ করে। তো সেই জাতীয় টক্সিক সাবস্টেন্সগুলোকেই বলা হচ্ছে মাইকোটক্সিন। যেহেতু ফানজাইরা সিক্রেট করছে টক্সিন সাবস্টেন্স, তাই তাকে বলা হচ্ছে মাইকোটক্সিন। এই জাতীয় মাইকোটক্সিন কিন্তু বিভিন্ন ছত্রাকের সেকেন্ডারি মেটাবোলাইট কিন্তু এই মাইকোটক্সিন হিসেবে কাজ করে। সেকেন্ডারি মেটাবোলাইট যে কোনো মাইক্রো অর্গানিজম কিন্তু স্ট্রেসফুল সিচুয়েশানে সার্ভাইভ করবার জন্যে এরা তৈরি করে। এর সাথে সেকেন্ডারি মেটাবোলাইটের সাথে সেলুলার গ্রোথের কোনো ডাইরেক্ট সম্পর্ক নেই, কিন্তু প্রাইমারি মেটাবোলাইটের সাথে কিন্তু সেলুলার গ্রোথের ডাইরেক্ট একটা সম্পর্ক রয়েছে। আচ্ছা, মাইকোটক্সিন কিন্তু বিভিন্ন খাদ্যদ্রব্য যেমন দানা শস্য, ফল, শাকসবজি, ডাল শস্য, বিভিন্ন ব্রেভারেজ যেমন ওয়াইন, বিয়ার, এগুলো সবকে কিন্তু এরা কন্টামিনেট করতে পারে এবং কিন্তু একটা দীর্ঘদিন যদি কনজিউম করা হয় তাহলে কিন্তু একটা বড় রকমের হেলথ রিস্ক এরা তৈরি করে। মাইকোটক্সিনকে আমরা চারটে ফ্যামিলিতে ভাগ করতে পারি: অ্যাফলাটক্সিন, ফিউমোনিজিন, অক্রাটক্সিন, প্যাটুলিন। অ্যাফলাটক্সিন সাধারণত B1, B2, G1, G2, M1, M2 হয়। অ্যাসপারজিলাস অ্যাফলাটক্সিন প্রডিউস করে। এদের যে কেমিক্যাল স্ট্রাকচার সেটা হচ্ছে ডাইফিউরানো কিউমারিন ডেরিভেটিভ। ডাইফিউরানো কিউমারিন ডেরিভেটিভ হলো এমন একটা উপাদান যেটা কি করে, যেটা অ্যাকচুয়ালি অ্যাফলাটক্সিনের টার্গেট এরিয়া হচ্ছে লিভার থেকে CYP3A4 বলে একটা এনজাইম তৈরি হয় যা ওষুধকে ডাইজেস্ট করতে সাহায্য করে। এই ডাইফিউরানো কিউমারিন ডেরিভেটিভ কিন্তু ওই এনজাইমের কাজে, ওই CYP3A4 এনজাইমের কাজে বাধা দেয়, ফলে কিন্তু ওষুধ ডাইজেশনের সমস্যা তৈরি হয়। ম্যামালিয়ানদের উপরে এর কী এফেক্ট? এই অ্যাফলাটক্সিনের এটা একটা কার্সিনোজেনিক এফেক্ট রয়েছে। তাছাড়া এটা হেপাটোটক্সিক। ফিউমোনিজিন, এটা ফিউজারিয়াম এবং অল্টারনারিয়া প্রডিউস করে আইসোফ্ল্যাভোনয়েড কম্পাউন্ড, এরাও কার্সিনোজেনিক, হেপাটোটক্সিক। অক্রাটক্সিন, অ্যাসপারজিলাস আর পেনিসিলিয়াম, এরা দুজন প্রডিউস করে, এটাও কিন্তু কার্সিনোজেনিক, হেপাটোটক্সিক, নেফ্রোটক্সিক। প্যাটুলিন কিন্তু পেনিসিলিয়াম আর অ্যাসপারজিলাস প্রডিউস করে, এরাও কার্সিনোজেনিক আর ইমিউনোসাপ্রেসিভ। আচ্ছা, প্যাথোজেনেসিস সাধারণত এই মাইকোটক্সিন 3 রকমের প্যাথোজেনেসিস দেখা যায়: মিউটাজেনিক, টেরাটোজেনিক, কার্সিনোজেনিক। মিউটাজেনিক মানে সাধারণত যেখানে জিনের মিউটেশন হয়। অনেক সময় কি করে, যেখানে লিভার ড্যামেজের বেশি প্রবাবিলিটি থাকে যে টক্সিক সাবস্টেন্সগুলো দিয়ে, যে মাইকোটক্সিন দিয়ে, তারা সাধারণত কি করে, যে লিভারের যে মাইটোকন্ড্রিয়া রয়েছে তার ডিএনএর পয়েন্ট মিউটেশন ঘটায়, আইদার বাই সাবস্টিটিউশন অর বাই অ্যাডিশন। মানে ওখানে একটা কিন্তু মাইটোকন্ড্রিয়ার যে ডিএনএ থাকে সেই ডিএনএর কিন্তু একটা সিঙ্গেল বেসের কিন্তু পরিবর্তন ঘটায়, হয় অ্যাডিশনের মাধ্যমে বা কিন্তু সাবস্টিটিউশনের মাধ্যমে। এই জাতীয় পয়েন্ট মিউটেশনের মাধ্যমে কিন্তু একটা মিউটাজেনিক এফেক্ট হয়, যেটা কিন্তু হেপাটোটক্সিক এবং যেটা কিন্তু হেপাটিক ক্যান্সারের দিকে কিন্তু এগিয়ে নিয়ে যায়। আচ্ছা, তারপর হচ্ছে টেরাটোজেনিক হচ্ছে বার্থ ডিফেক্ট তৈরি করে। আচ্ছা, এই জাতীয় এছাড়াও বিভিন্ন রকমের কার্সিনোজেনিক এফেক্ট তো রয়েছেই এই জাতীয় টক্সিক সাবস্টেন্সগুলো। তাছাড়াও বর্তমান দিনে এই ধরনের মাইকোটক্সিনগুলোকে বায়োওয়েপন হিসেবে কিন্তু, বায়োটেররিজমের ক্ষেত্রে বায়োওয়েপন হিসেবে কিন্তু এগুলোকে ব্যবহার করা হয়। মানে শত্রু দেশকে নিয়ন্ত্রণ করবার জন্যে বা তাদেরকে প্রতিহত করবার জন্যে কিন্তু বায়োওয়েপন হিসেবেও কিন্তু এই ধরনের টক্সিক সাবস্টেন্সকে কিন্তু ব্যবহার করা হয়। তাহলে প্যাথোজেনেসিস 3 রকমের দেখতে পারি: মিউটাজেনিক, টেরাটোজেনিক, কার্সিনোজেনিক। মিউটাজেনিক যেখানে জিনের মিউটেশন ঘটায়, এরা পয়েন্ট মিউটেশন ঘটায় এই জাতীয় টক্সিক সাবস্টেন্সগুলো, সেটা অ্যাডিশনের মাধ্যমেও হতে পারে, সাবস্টিটিউশনের মাধ্যমেও হতে পারে। আর টেরাটোজেনিক যেখানে বার্থ ডিফেক্ট হতে পারে, আর কার্সিনোজেনিক ক্যান্সার হতে পারে। আচ্ছা, সাইন অ্যান্ড সিমটম কী কী সিমটম এই মাইকোটক্সিনের আমরা দেখতে পারি? ইডিমা দেখতে পারি লেগ অ্যান্ড ফিটের, অ্যাবডোমিনাল পেন, ভমিট, অ্যাকিউট হেপাটাইটিস, কনভালশন, সিরোসিস, ফিভার, জন্ডিস, অ্যাকিউট নেক্রোসিস, এই ধরনের কিন্তু সিমটম দেখা যায়। এবার আমরা একটু অ্যাফলাটক্সিন সম্পর্কে জানবো। অ্যাফলাটক্সিন হচ্ছে এক ধরনের টক্সিক সাবস্টেন্স যেটা কিন্তু অ্যাসপারজিলাস ফ্ল্যাবাস এবং অ্যাসপারজিলাস প্যারাসাইটিকাস এই 2 ধরনের কিন্তু অ্যাসপারজিলাসের স্পিসিস প্রডিউস করে।
অ্যাফলাটক্সিন এক ধরনের মাইকোটক্সিন, যেটা অ্যাসপারজিলাস ফ্ল্যাবাস এবং অ্যাসপারজিলাস প্যারাসাইটিকাস এই দুই ধরনের কিন্তু অ্যাসপারজিলাসের স্পিসিস প্রডিউস করে এই অ্যাফলাটক্সিন। আচ্ছা, অ্যাফলাটক্সিন B1, B2, G1, G2 আর M1, M2 এই 6 রকমের হয়। আচ্ছা, এবার আমরা চলে আসব অ্যাফলাটক্সিনের হচ্ছে গিয়ে B1-এরও আবার কিছু B1-এর মেজর কিছু মেটাবোলাইটস রয়েছে, যেমন M1, D1, P1, Q1, M2, B2A, অ্যাফলাটক্সিকোল H1, অ্যাফলাটক্সিকোল M1। আচ্ছা, অ্যাসপারজিলাস ফ্ল্যাবাস কিন্তু B1, B2 প্রডিউস করে, আর অ্যাসপারজিলাস প্যারাসাইটিকাস কিন্তু প্রডিউস করে B1, B2 আবার G1, G2 দুটোই। অ্যাসপারজিলাস ফ্ল্যাবাস শুধু B1, B2 প্রডিউস করে, আর অ্যাসপারজিলাস প্যারাসাইটিকাস B1, B2, G1, G2 দুটোই প্রডিউস করে। কোন কোন মেথডে এদেরকে আইসোলেট করা হয়? এলাইজার মাধ্যমে করা হয়, থিন লেয়ার ক্রোমাটোগ্রাফি বা TLCর মাধ্যমে করা হয়, HPLC, HPTLC এই বিভিন্ন পদ্ধতির মাধ্যমে কিন্তু এদের খাদ্যদ্রব্য থেকে আইসোলেট করা হয়। আচ্ছা, রিমুভাল অফ অ্যাফলাটক্সিনকে খুব সহজে রিমুভ করা যায় না খাওয়ার থেকে, কারণ এটা থার্মাল রেজিস্ট্যান্স আর স্টেবিলিটিও খুব বেশি। মেল্টিং পয়েন্ট হচ্ছে গ্রেটার দেন 250 ডিগ্রি সেন্টিগ্রেড, আর স্টেবল হচ্ছে 3 থেকে 10 pH-এর মধ্যে কিন্তু এরা স্টেবল। আর নর্মাল যে আমাদের যে কনভেনশনাল যে ফুড প্রসেসিং মেথড, তাতে কিন্তু অ্যাফলাটক্সিনকে রিমুভ করা যায় না, তাই কিন্তু এটা কিন্তু খুবই ক্ষতিকারক, সহজে কিন্তু খাদ্যদ্রব্য থেকে একে সরানো যায় না। আচ্ছা, অ্যাফলাটক্সিনের কী হেলথ কনসিকুয়েন্স আমরা কী দেখতে পারি? অ্যাকিউট অ্যান্ড ক্রনিক অ্যাফলাটক্সিকোসিস, অ্যাফলাটক্সিন রিলেটেড ইমিউনোসাপ্রেশন, লিভার ডিজিজ, তাছাড়া হচ্ছে গিয়ে প্রিম্যাচিওর ডেলিভারি হতে পারে, প্রেগনেন্সি লস হতে পারে, কার্সিনোজেনিক এফেক্ট তো অবশ্যই আছে। আচ্ছা, বাচ্চাদের ক্ষেত্রে নিউট্রিশন রিলেটেড প্রবলেম দেখা দিতে পারে, মিউটাজেনেসিস হতে পারে। এইগুলো হচ্ছে অ্যাফলাটক্সিনের হেলথ কনসিকুয়েন্স। তো নোটটা আমি এখানে তোমাদের PDF লিঙ্ক দিয়ে দেবো, তোমরা নোটটা একবার চেক করে নিও, আর চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করো, বন্ধুদের সাথে একটু শেয়ার করো যদি ভালো লাগে ভিডিওটা। থ্যাংক ইউ।